অর্থ আত্মসাতের দায়ে ডেস্টিনির রফিকুল আমিনের 12, হারুনের 4 বছরের জেল, 44 জনের বিভিন্ন মেয়াদে সাজা। গুদাম থেকে বেরিয়ে আসছে লাখ লাখ লিটার সয়াবিনের মজুদ, তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করলে ব্যবস্থা। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে 4,63,000 টাকা, কোরবানিতে লাগবে আরো 20,000। অপ্রতুল বরাদ্দ, স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, ব্যয় কমানোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ। বিশৃঙ্খল শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, জনরোষের পরও পদ ছাড়ছেন না গোতাবায়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছর এবং কোম্পানির চেয়ারম্যান সেনাপ্রধান হারুনুর রশিদকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 44 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম বৃহস্পতিবার এই রায় দেন। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। বহুল আলোচিত ডেস্টিনি মামলার রায়, তাই সকাল থেকেই আদালত পাড়ায় কড়া নিরাপত্তা। কারাগারে থাকা ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে আদালতে আনা হয়। যদিও 46 আসামির মধ্যে 39 জনই পলাতক। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত 1,861 কোটি 45 লাখ টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ও চেয়ারম্যান হারুনুর রশিদ সহ 46 জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। ভালো মানুষের বাদ নাই দেশে, বিনা অপরাধে আজকে আমাদেরকে সাজা দিয়েছে। মোহাম্মদ রফিকুল আমিনকে 12 বছরের সাজা দিয়ে 200 কোটি টাকা ফাইন করা হয়েছে। জেনারেল হারুনুর রশিদকে 4 বছরের সাজা দিয়ে 3.5 কোটি টাকা ফাইন করা হয়েছে। 46 জন আসামিরই প্রত্যেকটি আসামি সাজাপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন প্রায় 2300 কোটি টাকা তাদের বিরুদ্ধে ফাইন করা হয়েছে। রায়ে রফিকুল আমিনকে 200 কোটি এবং হারুনুর রশিদকে 3.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। তবে রায়ে খুশি নন আসামি পক্ষ, যাবেন উচ্চ আদালতে। আমরা রায়ে সংক্ষুব্ধ। আমরা আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন পেলে, যখন ইনস্ট্রাকশন পাবো, আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা যথাযথ প্রতিকার নেব। মানি লন্ডারিং অপরাধের যে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টগুলো আছে, প্রসিকিউশন এই এলিমেন্টগুলো আনতে পারেননি। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। জাজমেন্টের একটা অবজারভেশন এসছে, সেটা হলো যে তিনি সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাজকে চেয়ারম্যান করে তার আন্ডারে আরও 4 জনকে সদস্য করার জন্য বলেছেন। বাজেয়াপ্তকৃত সম্পত্তিগুলোর থেকে তারা অ্যাকুমুলেট করে সেই টাকার যে পরিমাণ হবে সেইগুলোকে যাচাই বাছাই করে কে কতটুকু ইনভেস্ট করেছিল সেইটুকুকে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। 2012 সালে কলাবাগান থানায় অর্থ পাচার আইনে 2টি মামলা করে দুদক। 2014 সালে 4 মে আদালতে অভিযোগ দেয় দুদক। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে প্রায় 2.5 লাখ লিটার ভোজ্য তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় 4.5 লাখ টাকা জরিমানা আদায় সহ মজুত করা তেল আগের মূল্যে বিক্রি করে দেওয়া হয়। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। খুলনায় 1,32,484 লিটার তেল মজুত রাখায় 3টি প্রতিষ্ঠানকে 1,60,000 টাকা জরিমানা করা হয়েছে। বেশি দামে ভোজ্য তেল বিক্রির দায়ে চট্টগ্রাম পুলিশের মেস শাখার এসআই আলী আকবরের প্রতিষ্ঠান বিসমিল্লাহ স্টোরকে 2 লাখ টাকা জরিমানা এবং দোকান ও গুদাম সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গাজীপুরে 2টি প্রতিষ্ঠান থেকে 3,000 লিটার তেল জব্দ এবং 60,000 টাকা জরিমানা করা হয়। মাদারীপুরের তাঁতিবাড়িতে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে এক ডিলারকে 50,000 টাকা জরিমানা ও প্রায় 500 লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিদপ্তর।
এছাড়া ফেনীতে 900 লিটার তেল জব্দ ও লক্ষ্মীপুরে 4 ব্যবসায়ীকে 70,000 টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে অয়েল মিলস থেকে 42,000 লিটার তেল জব্দ ও 15,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সিরাজগঞ্জে সলঙ্গা বাজারে 2টি প্রতিষ্ঠান থেকে 87,000 লিটার তেল জব্দ ও 50,000 টাকা জরিমানা করা হয়। 3,700 লিটার সয়াবিন তেল মজুদের অপরাধে খাগড়াছড়িতে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। রত্না জামান, 21 টেলিভিশন। ভোজ্য তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা ঠেকাতে আগামী সপ্তাহ থেকে কঠোর অভিযানে নামবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোজ্য তেল বিপণনকারী কোম্পানি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। মেহেদী হাসানের রিপোর্ট। গেল ঈদের আগে বাজার থেকে উধাও হয় ভোজ্য তেল। ঈদের পর তেল কিনতে গেলে অনেক দোকানদার সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করেন ক্রেতাদের। খুচরা ব্যবসায়ীদের দাবি, সংকটকে কাজে লাগিয়ে কোম্পানিগুলো তাদেরকেও তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করেছিল সে সময়। প্রত্যেকটা কোম্পানি আমাদের তেল, পুষ্টি, আমাদের বসুন্ধরা গ্রুপ, আদার্স যারা আছেন মার্কেটে ফ্রেশ সহ, তখন কিন্তু কোম্পানিদের যারা মার্কেটিং এর দায়িত্বে রয়েছেন ডিলারদের সাথে, তারা কিন্তু বলছে যে আমার এত লিটার তেলের সাথে এতটুকু চা পাতি আপনাকে নিতে হবে, আপনাকে আটা নিতে হবে, আপনাকে সরিষার তেল নিতে হবে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে ভোজ্য তেল বিপণনকারী সব কোম্পানি। মেঘনা গ্রুপের ব্র্যান্ড ভ্যালু ইনশাআল্লাহ এত বেশি যে আমাদের কোনো প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। বসুন্ধরা আটা ময়দা রিটেল প্যাকেজিং এ আমরা বাংলাদেশের নাম্বার 1, আমরা সবচেয়ে বেশি সেল করি, সো দ্যাট আমাদের প্যাকেজ করার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের ক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগ পাইনি এবং আমাদের এই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, এক পণ্যের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা আইনের লঙ্ঘন। আগামী সপ্তাহে এর বিরুদ্ধে অভিযান চলবে। আমাদের কাছে তথ্য আছে, এইবার বাজারে কিন্তু আপনার তেলের সাথে আপনার প্যাকেজ হিসেবে আপনার অনেক ক্ষেত্রে আটা, চা, আপনার চিনি এগুলো নিতে বাধ্য করা হচ্ছে। আমরা যেমন তেলের ক্ষেত্রে যেমন অভিযান চলেছে, আমরা আগামী সপ্তাহ থেকে এই বিষয়ে আমরা অভিযানে নামছি। শিগগিরই ভোজ্য তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। বিশেষ করে আমাদের সিটি গ্রুপে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে 4,63,744 টাকা। সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে কোরবানির খরচ ধরা হয়নি। এর জন্য হজ যাত্রীদের অতিরিক্ত আরও প্রায় 20,000 টাকা খরচ করতে হবে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা মহামারীর কারণে গত 2 বছর বন্ধ ছিল হজ ব্যবস্থাপনা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার হজের ব্যাপারে কিছুটা নমনীয় সৌদি সরকার। হাবের তথ্য অনুযায়ী এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবেন 57,585 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,000। সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হয় বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ। হাব সভাপতি বলেন, বাড়ি ভাড়া ও অতিরিক্ত চার্জের কারণে এবার হজের খরচ কিছুটা বেড়েছে। কুরবানির জন্য 810 রিয়াল নিতে হবে হজ যাত্রীগণকে, 810 রিয়ালের সমপরিমাণ টাকা কোরবানির জন্য নিতে হবে। এবং আমরা যে প্যাকেজ নির্ধারণ করেছি আজকে, এই প্যাকেজের টাকা হজ যাত্রীগণ 18 মের মধ্যে 600 এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবেন। যারা হজে যেতে চান তাদেরকে আগামী 18 মের মধ্যে টাকা জমা দিতে হবে। নিরাপত্তার জন্য টাকা জমা দেওয়ার রসিদ গ্রহণ করারও পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। তারা যাতে নিজেদের প্যাকেজ সম্পর্কে জেনে বুঝে এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হন এবং এজেন্সির অ্যাকাউন্টে টাকা দেন, অথবা নগদ দিলেও সেটা মানি রিসিপ্ট তারা সংরক্ষণ করেন। তাছাড়াও হজ যাত্রীদেরকে যারা যাবেন, আপনাদের মাধ্যমে জানাতে 4 জানুয়ারি 2023 সাল পর্যন্ত তাদের পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। হজ ফ্লাইটে নিয়মিত যাত্রী পরিবহন না করে শুধুমাত্র হজ যাত্রী নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। 20 জন হজ যাত্রীর জন্য একটা গ্রুপের বুকিং দিল। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে 7 থেকে 8% এবং মধ্যমেয়াদে
10 থেকে 12% বরাদ্দের প্রস্তাব করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর আতিউর রহমান। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং ব্যয়ের সক্ষমতা বাড়ানোর পরামর্শ অন্য বিশেষজ্ঞদের। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। 2022-23 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বাংলাদেশ হেলথ ওয়াচ ও উন্নয়ন সমন্বয় আয়োজন করে স্বাস্থ্য বাজেট বিষয়ক অনলাইন জাতীয় সংলাপ। সাম্প্রতিক অর্থ বছরগুলোতে জাতীয় বাজেটে স্বাস্থ্য বরাদ্দের বিশ্লেষণ শীর্ষক মূল প্রবন্ধ তুলে ধরেন ডক্টর আতিউর রহমান। স্বাস্থ্য খাতটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রবন্ধে জরুরি নয় এমন উপখাতে ব্যয় কমানো, অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং পুরো স্বাস্থ্য খাত ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার প্রস্তাবও করেন তিনি। বাজেট কিন্তু একটি মনস্তাত্ত্বিক বিষয়, সুতরাং আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে বাজেট বক্তৃতার শুরুতে আশা করব, বিশেষ করে প্যান্ডেমিক উত্তর যে রিকভারি চলছে আমাদের অর্থনীতিতে, সেই প্রক্রিয়ায় স্বাস্থ্য শিক্ষা খাতের যে গুরুত্ব সেটা নিশ্চয়ই তিনি তুলে ধরবেন। বরাদ্দ অপ্রতুলতা স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। অপ্রয়োজনীয় ব্যয় কাটছাটে অর্থ বিভাগের ইঙ্গিত ইতিবাচক হলেও স্বাস্থ্য খাতের বরাদ্দ কমানোর কোনো উদ্যোগ এই মুহূর্তে কাম্য নয়। আসন্ন 2022-23 অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 6,78,000 কোটি টাকা। এটি আমাদের জিডিপির 15.4%। স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ অপরিবর্তিত কিংবা খানিকটা বাড়াতেই হবে, এরকম আমরা প্রত্যাশা করছি। স্বাস্থ্য খাতে ব্যয় করার সক্ষমতা বাড়ানোর কথা বলেন সংলাপের আলোচক বিশেষজ্ঞরা। যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বেশি হলে আমরা যে আমাদের যে লক্ষ্য, আমরা এসডিজি অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্র, এটা আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। স্বাস্থ্য খাতকেও পরিবর্তন করতে হবে এবং সাথে সাথে বাজেট চাইতে হবে, আবার বাজেট দিয়ে স্বাস্থ্য খাতের পরিবর্তনে কোনো জায়গায় করার সুযোগ আছে। তো বাজেটটা অবশ্যই বাড়ানো দরকার। সেটা বাড়াবার ক্ষেত্রটা কোথায় হতে পারে? প্রথম হচ্ছে যে আমাদের শহরাঞ্চলে কমিউনিটি ক্লিনিকের মতো কোনো প্রাইমারি হেলথ কেয়ার কেন্দ্র নেই। বড় বড় মেট্রোপলিটন সিটিতে এটা অবিলম্বে করা দরকার। স্বাস্থ্য খাতের সফলতার পাশাপাশি দুর্ভোগ ও অব্যবস্থাপনার নানা দিক উঠে আসে সংলাপে। নির্দিষ্ট প্রস্তাবনাও আমাদের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শিগগিরই ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি জানালেন অ্যাটর্নি জেনারেল। উপকূল জুড়ে অশনির প্রভাব, ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনায় রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শিগগিরই হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2016 সালের 5 মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে 2017 সালের 3 জুলাই তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 7 বিচারপতির আপিল বিভাগ তা খারিজ করে দেন। 2020 মার্চের পর থেকে আদালতগুলো স্বাভাবিকভাবে কাজ করছিল না। এখন যেহেতু আদালত স্বাভাবিক কাজ আরম্ভ হয়েছে, আশা করি এটা শুনানি হবে। কারণ এটা করার জন্য অনেক সিনিয়র অ্যাডভোকেটের প্রয়োজন আছে, তারা তাদের হয়তো অভিযোগ দিতে পারেন, আদালত বিভিন্ন ধরনের আছে। দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও উপকূল জুড়ে অশনির বিরূপ প্রভাব পড়েছে। টানা বৃষ্টিতে ডুবে গেছে তরমুজের ক্ষেত। ক্ষতির মুখে পড়েছে মরিচ, বাদাম ও মুগ ডাল চাষিরা। কাটা ধান জমি থেকে ঘরে নিতে পারেননি কৃষক। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন বরগুনার তরমুজ চাষিরা। সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আমতলী, নিমতলী, চৌমোহনী সহ কয়েকটি এলাকায় তলিয়ে গেছে ক্ষেতের হাজার হাজার তরমুজ। তরমুজ কেউ অর্ধেক মানে বেচছে, আর অর্ধেক আছে বাইরে যারা কিনছে, কিছু কিছু ক্ষেত আছে বেচার, তারা বাইকের আইয়ে রাস্তায় বই রয়েছে। 7 লক্ষ টাকা তরমুজ কিনছে।
নাই বলতেই চলে। 3.5 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে, সম্পূর্ণ ভাসছে চলে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে এই মৌসুমে 12,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন মরিচ, বাদাম ও মুগ ডাল চাষিরা। 52% জমির মুগ ডাল তোলা হলেও ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় বাকি ফসল আর ঘরে নিতে পারছেন না কৃষক। জেলায় এবার 86,431 হেক্টর জমিতে মুগ, 5,779 হেক্টর জমিতে মরিচ এবং 6,249 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। ঝিনাইদহে অন্যান্য ফসলের চেয়ে ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহেশপুর, কোটচাঁদপুর সহ বিভিন্ন জায়গায় ধান পানিতে ডুবে গেছে। মেহেরপুরে অশনির প্রভাবে চলছে থেমে থেমে বৃষ্টি। ভারী বর্ষণে খেলার মাঠ সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ পড়েছে ভোগান্তিতে। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাস করছে সরকার। প্রথম পর্যায়ে ব্যয় হবে 4,122 কোটি টাকা। পর্যায়ক্রমে অন্যরাও পাবে পাকা ঘর। 21 প্রতিনিধিদের সহযোগিতায় রিপোর্ট করেছেন রত্না জামান। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি দেখে যেতে পারেননি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা নারায়ণচন্দ্র বক্সী। তার মেয়ে ঐশী বক্সী বলেন, অনেক পরে হলেও সরকার থেকে এবার তারা ঘর পাচ্ছেন। মুক্তিযোদ্ধার মেয়েটা বলতে আমার খুব ভালো লাগে এবং আমরা যে আগে কষ্টে ছিলাম একটা, এই যে ঘর দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর জন্য আমরা অনেক গর্ববোধ করি। পিরোজপুরের 7 উপজেলার 104 মুক্তিযোদ্ধা পরিবারের জন্য 56 কোটি 54 লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। মেহেরপুরের 3 উপজেলার 35 জন বীর মুক্তিযোদ্ধাও পাচ্ছেন বীর নিবাস। ঘর ছিল না, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তার অনুদানে সরকারিভাবে ভাতা পাচ্ছে এবং সরকারি দান হিসাবে ঘর পাচ্ছে। 71 সালে যুদ্ধ বিজয় করছেন আর আমাদের বর্তমান বাংলাদেশ সরকার তার হিসাবে এটা বীর নিবাস এটা দিছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি এতে। জমি আছে ঘর নেই এমন 30,000 মুক্তিযোদ্ধা পরিবারের আবাস গড়ে দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই প্রকল্পে শুরু হয়েছে 2021 সালের জানুয়ারিতে এবং এটি শেষ হওয়ার আশা করছি আমরা 2023 সালের অক্টোবরে। এটি এখন দ্বিতীয় পর্যায়ে চলমান একটি প্রকল্প। আমাদের 8,000 বাড়ি বর্তমানে নির্মাণাধীন রয়েছে এবং অধিকাংশ বাড়ি প্রায় সুসম্পন্নের দিকে এগিয়ে গেছে। আগামী বছরের অক্টোবরে মেয়াদ শেষ হবে এ প্রকল্পের। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 4,122 কোটি টাকা। প্রায় 6 শতক জমিতে হবে 635 বর্গফুটের বীরনিবাস। নির্মাণে ব্যয় ধরা হয়েছে 14,10,000 টাকা। বাড়ির কিছু অংশ লাল, কিছু অংশ সবুজ এভাবে থাকবে এবং ফলকে লেখা থাকবে বীর নিবাস, এটি বেশ বড় করে লেখা থাকবে। আপাতত 30,000 দিয়ে শুরু হলেও সরকারের ইচ্ছা আছে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকেই একটি করে বাড়ি দেওয়া, যাতে এই বীর মুক্তিযোদ্ধাগণ পর্যায়ক্রমে প্রায় সব মুক্তিযোদ্ধা পরিবারকে দেয়া হবে আবাসন সুবিধা। রত্না জামান, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সঙ্গীতের অন্যতম অনুষঙ্গ বাঁশি। কুমিল্লার তৈরি বাঁশি সুর ছড়াচ্ছে দেশ ও দেশের বাইরে। সিঙ্গাপুর, ব্রিটেন, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে এখানকার বাঁশি। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলাইসা। সঙ্গীতের প্রাচীন বাদ্যযন্ত্র বাঁশি। বাংলায় বাঁশিকে মুরালি, মোহন বাঁশি, বংশী অথবা বাঁশরীও বলা হয়। বাঁশি তৈরিতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মূলিবাঁশ। বর্তমানে হাতির দাঁত, ফাইবার গ্লাস আর নানা ধরনের ধাতু দিয়েও তৈরি করা হচ্ছে বাঁশি। কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দির 130টি পরিবার বাঁশি তৈরি করে জীবিকা নির্বাহ করছে। এখানকার বাঁশির চাহিদা বেশ ভালো। শুধু শ্রীমদ্দি নয়, সদর উপজেলার সংরাইশ বৈরাগী পাড়ার কারুশিল্পীরাও তৈরি করেন বাঁশি। চৈত মাসটা একটু বেশি আর বর্ষাকাল একটু দম। কারিগররা জানালেন,
আর মুরালি, খিলা, নাগিন আর বেলুন বাঁশির চাহিদাও বেশি। এছাড়া উচ্চাঙ্গ সঙ্গীতে ব্যবহৃত মূল্যবান বাঁশিও তৈরি হয় এখানে। দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এখান থেকে বাঁশি সংগ্রহ করেন। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে বৈশাখীর জন্য বাঁশি আয়োজন করে, তারা নিয়ে যেমন অনেকে সেমিনার করে। ভালো বাঁশি বানায়, ভালো বাংলাদেশি চলে। তবে বাঁশ ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এখন খুব একটা লাভ হয় না বলে জানান কারিগররা। বড় বড় মেলা হয়েছে, চাহিদা হয়েছে, এখন মেলা অনেক ক্লাসিক্যাল জগতের চাহিদা, যারা শিল্পী বাঁশি বাজায় তাদের লেগে চাহিদা। বিভিন্ন দেশে এখানকার বাঁশির বেশ চাহিদা রয়েছে, তাই এই শিল্পের সাথে জড়িতদের পৃষ্ঠপোষকতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শিলমদ্দির বাঁশি বিশ্বের বেশ কয়েকটি দেশে সেটা রপ্তানি হচ্ছে। সহকর্মীদের নিয়ে আলোচনা করে এবং বিসিকের সাথে আলোচনা করে কিভাবে এটাকে টিকিয়ে রাখার জন্য এটাকে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এসব বাঁশি বছর জুড়ে দেশের বিভিন্ন মেলায় বিক্রি হয়। বাঁশি বাঙালির ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে হাজার বছর ধরে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 10 বছরে দ্বিগুণ হবে আমদানি রপ্তানি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিরবিচ্ছিন্ন যোগাযোগ চান ব্যবসায়ীরা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। দেশের প্রধান সামুদ্রিক বন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবাহিত হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। আগামী 10 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে পণ্য আমদানি রপ্তানি। অর্থনৈতিক এই প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মহাসড়কের উপর গুরুত্ব দেওয়ার দাবি দেশের শীর্ষস্থানীয় আমদানি রপ্তানিকারক ও শিল্পপতিদের। ইফরাজ নূরের ক্যামেরায় রফিকুল বাহারের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব। 264 কিলোমিটারের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 2005 সালে 4 লেন করার প্রক্রিয়া শুরু হয়ে 2017 সালে সেটা উন্মুক্ত করা হয়। এই সড়কে এখন প্রতিদিন গড়ে 16 থেকে 20,000 যানবাহন চলাচল করে। দেশের 60টি জেলার পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই মহাসড়ক। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ও সরবরাহে প্রতিদিন 10,000 ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইমোভার যাতায়াত করে এই মহাসড়কে। প্রতি বছর দেশে বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা বাড়ছে 10 থেকে 15% হারে। যখন আমরা 4 লেনের হাইওয়ে করতেছিলাম, তখনই কিন্তু আমাদের 12 লেন করা উচিত ছিল। দূরত্ব বিবেচনায় 3 ঘন্টার পরিবর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন চলাচল করতে সময় লাগে দ্বিগুণেরও বেশি। ঢাকা চিটাগংয়ের জন্য একটা ডেডিকেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা খুবই জরুরি, এটা আমাদের একটা প্রস্তাবনা ছিল। কেন এই প্রস্তাব আলোর মুখ দেখেনি তা নিয়েও চট্টগ্রামের শীর্ষস্থানীয় আমদানি রপ্তানিকারকদের অনেক ক্ষোভ ও আক্ষেপ। গভর্নমেন্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে যাবে প্রাইভেট পাবলিক সেক্টরে, তারপরে শুনলাম যে চাইনিজ ইনভেস্টার আছে যে ইনভেস্ট করবে এই হাইওয়ে, বাট সাডেনলি 1 মাস या 2 মাস আগে আমরা শুনলাম যে এটা শেষ হয়ে গেছে। স্বাধীনতার পরের দিন থেকে যদি আমরা ঢাকা চিটাগাং অনওয়ার্ড রাস্তাগুলিকে হাইওয়ে 6 লাইন 8 লাইন আমরা করতে পারতাম, আজকে বাংলাদেশের যে প্রবৃদ্ধি আপনি দেখছেন এর থেকে 5 গুণ প্রবৃদ্ধি আমরা বেশি অর্জন করতে পারতাম। 6 লেন হবে এই মহাসড়কটি, নাকি 4 লেনের রাস্তার মাঝখানে ফ্লাইওভারের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, সেই বিষয়ে সরকারের সিদ্ধান্ত আসতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। রাস্তাটা সম্প্রসারণ এবং এটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য একটা সক্রিয় বিবেচনায় আছে সরকারের। এক সমীক্ষায় বলা হচ্ছে প্রতি কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্মাণের খরচ প্রায় 132 কোটি টাকা। সেই হিসাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ধরনের নির্মাণের খরচ দাঁড়াতে পারে আনুমানিক 60,000 কোটি টাকা। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বেড়িবাঁধ নির্মাণে স্বস্তি ফিরেছে কক্সবাজারের টেকনাফ শাহপুরীর দ্বীপের 40,000 মানুষের। পানির সাথে 1 দশক যুদ্ধ করে টিকে থাকায় সব দ্বীপবাসীর দুঃখমোচন হয়েছে। বর্ষার আগে বাঁধ নির্মাণে সাগরের জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাচ্ছেন তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2012 সালের 22 জুলাইয়ের জোয়ারে শাহপুরীর দ্বীপ পশ্চিমপাড়া বাঁধ ভেঙে মসজিদ সহ কয়েকশো বসতভিটা সাগরে বিলীন হয়ে যায়। লোকালয়ও গ্রাস করে লোনা পানি।
টেকনাফ উপজেলা থেকে দ্বীপে যাতায়াতের একমাত্র সড়কটি ভেঙে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েন দ্বীপবাসী। জোয়ারের পানিতে লবণ, মাঠ, ঘের, ফসলি জমি ও বসতভিটার ক্ষতি হচ্ছিল প্রতিনিয়ত। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই আতঙ্কে ঘুম হারাম হচ্ছিল দ্বীপবাসীর। তাদেরকে দুঃখ দুর্দশা মুক্ত করতে প্রতিরক্ষা বাঁধটি সংস্কারের উদ্যোগ নেয় সরকার। আল্লাহ রহমত জিনিসান দিয়ারে জিনিসান হাজার হাজার মানুষ রক্ষা করিবার আর এলাকাগুলো সেফটি হয়েছে, যার কারণে আর এলাকার ভাঙতেছে না। যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, এখানে দ্বীপবাসীর জন্য একটা মহৎ উদ্যোগ। 3 কিলোমিটার ভাঙন রোধে 30 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে শাহপরীর দ্বীপ প্রতিরক্ষা বাঁধ প্রকল্প। নৌবাহিনীর তত্ত্বাবধানে দুপাশে সিসি ব্লকের সাহায্যে বাঁধটি সংস্কার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান STA। তাদের অগ্রগতি 85% প্রায় সমাপ্ত। যেসব ওই যে গাইডওয়াল ছিল, গাইডওয়াল অলরেডি কমপ্লিট। ব্লক কাস্টিং বাকি আছে আমাদের 15%। সেটা আমরা আশা করতেছি মে মাসের ভিতরে আমাদের এই কাজ সমাপ্ত হবে বলে আশা। যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে সাগরের তীব্র জোয়ার থেকে রক্ষা পাবে দ্বীপবাসী, বলছে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড। এর ফলে এই বছরে এই বর্ষা মৌসুমে তীব্র জোয়ার থেকে শাহপরী দ্বীপ এলাকা পুরোপুরি রক্ষা পাবে বলে আমরা আশা করছি। দীর্ঘদিন পর টিকে থাকার আশা জাগলেও বেড়িবাঁধের নিয়মিত সংস্কার ও সংরক্ষণের দাবি দ্বীপবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। ডিএসসিতে লেনদেন নেমে এসেছে 1000 কোটি টাকার নিচে। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া 381টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 91টির, কমেছে 242টির, আর অপরিবর্তিত ছিল 48টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 26 পয়েন্ট কমে নেমে আসে 6565 পয়েন্টে। আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 823 কোটি 36 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 29 কোটি 94 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থ আত্মসাতের দায়ে ডেস্টিনির রফিকুল আমিনের 12, হারুনের 4 বছরের জেল, 44 জনের বিভিন্ন মেয়াদে সাজা। গুদাম থেকে বেরিয়ে আসছে লাখ লাখ লিটার সয়াবিনের মজুদ, তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করলে ব্যবস্থা। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে 4,63,000 টাকা, কোরবানিতে লাগবে আরও 20,000। অপ্রতুল বরাদ্দ স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, ব্যয় করার সক্ষমতা বাড়ানোর পরামর্শ। বিশৃঙ্খল শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, জনরোষের পরও পথ ছাড়ছেন না গোতাবায়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।